রাশিয়া কেন ইউক্রেনের পোক্রোভস্ক দখলে এত মরিয়া? পোক্রোভস্ক দখল হলে দনবাসের যুদ্ধে কি মোড় ঘুরে যাবে? এই শহরকে ঘিরে রুশ ও ইউক্রেন যুদ্ধের নেপথ্যে ঠিক কি ঘটছে? এটাই এখন পূর্ব ইউরোপের সবচেয়ে উত্তপ্ত প্রশ্ন। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের কৌশলগত শহর পোক্রোভস্ক দখল নিয়ে বহুদিন ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মাঝে তীব্র লড়াই। রুশ সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, রুশ বাহিনী ইতোমধ্যে শহরটির ৭৫% বেশি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে ইউক্রেন বলছে, উত্তরের অংশে তারা এখনও শক্ত প্রতিরোধ গড়ে রেখেছে। পোক্রোভস্কের গুরুত্ব নতুন কিছু নয়। যুদ্ধের আগে এই শহর ছিল দোনেস্ক অঞ্চলের অন্যতম বড় রেল ও সড়ক জংশন। প্রায় ৬০,০০০ মানুষের এই শহর ছিল ইউক্রেনীয় সেনাদের বড় রসদ কেন্দ্র। সামনের ফ্রন্টলাইনে অস্ত্র, গোলাবারুদ, খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে এই শহরের সড়কেই নির্ভর করত কিয়েভের বাহিনী। কিন্তু যুদ্ধের আগুনে পুড়ে আজ পোক্রোভস্ক নগরী প্রায় ধ্বংসস্তূপ। বেশিরভাগ বাসিন্দাই শহর ছেড়ে গেছে। বন্ধ হয়ে গেছে ইউক্রেনের একমাত্র কোকিং কয়লা খনি, ক্ষতিগ্রস্ত ও পরিত্যক্ত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। এই শহর দখলের পেছনে রাশিয়ার লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। দোনেস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত পুরো দনবাস অঞ্চল পুরোপুরি দখলে নেয়া। বর্তমানে ইউক্রেন প্রায় ১০% ভূখণ্ড ধরে রেখেছে। কিন্তু পোক্রোভস্ক এবং তার উত্তর পূর্বের কোস্তিয়ান্তিনিভকা দখলে গেলে রাশিয়া সরাসরি এগোতে পারবে ক্রামাতস্ক ও স্লোভিয়ানস্ক, দোনেস্কের দুটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শক্ত ঘাঁটির দিকে। পোক্রোভস্ক দখল মানে রাশিয়ার জন্য আভদিভকা দখলের পর সবচেয়ে বড় সামরিক সাফল্য। তবে রাশিয়ার সামরিক কৌশল এবার সরাসরি হামলা নয়। তারা ব্যবহার করছে ধীরগতির পিঞ্চার মুভমেন্ট, ধীরে ধীরে শহর ঘিরে ফেলা, যোগাযোগ লাইন কেটে দেয়া, ছোট ইউনিট ও ড্রোন দিয়ে টার্গেট আক্রমণ এবং পরে বৃহৎ বাহিনী নিয়ে অগ্রসর হওয়া। এই ধীর কৌশল রাশিয়ার দাবি অনুযায়ী তাদের ক্ষয়ক্ষতি কমিয়েছে। কিন্তু ইউক্রেন বলছে, এই যুদ্ধে রাশিয়া বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং দ্রুত অগ্রসর হতে না পারা তারই প্রমাণ। এদিকে প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেনের ৭ম র্যাপিড রেসপন্স কর্পস। তারা জানাচ্ছে, রুশ সেনার ওপর বড় ধরনের ক্ষয়ক্ষতি তারা ঘটাচ্ছে এবং ড্রোন ইউনিট দিয়ে আকাশ থেকে নজরদারি ও প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। রাশিয়া চেষ্টা করছে শহরের রেললাইন সম্পূর্ণ পার হয়ে দখল বাড়াতে। ইউক্রেন দাবি করছে, তাদের পাল্টা আক্রমণে এই অগ্রগতি ব্যাপকভাবে থমকে গেছে। তবে মানচিত্র বিশ্লেষক দল ডিপ টেস্ট দেখিয়েছে, নভেম্বর মাসেই রুশ বাহিনী ২ বার রেললাইন অতিক্রম করেছে এবং শহরের ভেতরে নতুন অবস্থান তৈরি করেছে। গেরাসিমভ দাবি করেছেন, পোক্রোভস্কের আশেপাশে বেশ কিছু বসতি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে এবং ইউক্রেনীয় ইউনিটগুলোকে তারা ধ্বংস করছে। অন্যদিকে ইউক্রেন বলছে, তাদের স্নাইপার ও ড্রোন ইউনিট রুশ সেনাকে বারবার পিছু হটতে বাধ্য করছে। এই মুহূর্তে পরিস্থিতি অস্থির এবং কোনো পক্ষের দাবি পুরোপুরি যাচাই করা সম্ভব নয়। তবে নিশ্চিত একটি বিষয়, পোক্রোভস্ক ঘিরে এই যুদ্ধ কেবল একটি শহর দখলের লড়াই নয়, এটি দনবাসের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই এবং যুদ্ধ পরবর্তী মোড় কোন দিকে যাবে তার বড় সংকেত লুকিয়ে আছে এই শহরের ধ্বংসস্তূপের গলিতে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। পোক্রোভস্কের প্রতিটি ইঞ্চি নিয়ে এই লড়াই এখন দোনেস্কের রাজনৈতিক, সামরিক এবং ভূ রাজনৈতিক ভারসাম্য পুনর্গঠনের কেন্দ্রে। রাশিয়া চাইছে পশ্চিমা দেশগুলোকে দেখাতে যে দনবাস দখল এখন কেবল সময়ের ব্যাপার, আর ইউক্রেন চাইছে নিজেদের প্রতিরোধের শক্তি তুলে ধরে পশ্চিমা সামরিক সহায়তা ধরে রাখতে। এই সংঘাতে কোন পক্ষ শেষ পর্যন্ত পোক্রোভস্ককে ধরে রাখতে পারবে, সেটাই এখন দনবাস অঞ্চলের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পের খসড়া শান্তি প্রস্তাব ইউক্রেনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এই প্রস্তাব নিয়ে যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় সৈন্যদের কেউ ক্ষুব্ধ, কেউ হতাশ, আবার কেউ কেউ দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত হয়ে যেভাবেই হোক একটি সমঝোতার প্রয়োজনীয়তা স্বীকার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইমেইলের মাধ্যমে ফ্রন্টলাইনের ৬ সৈন্যের সঙ্গে কথা বলে এই ধরনের মনোভাবের কথা জানতে পেরেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এ বিষয়ে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ফাঁস হওয়া মূল খসড়াটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এখনও আলোচনা চলমান রয়েছে। তবে এই প্রস্তাবটিতে সরাসরি বাজে প্রস্তাব হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থানরত সেনা ইয়ারোস্লাভ। তিনি বলেছেন, এটি কেউই সমর্থন করবে না।
সুটসার নামে ইউক্রেনের এক সামরিক চিকিৎসক ট্রাম্পের শান্তি প্রস্তাবটিকে অবমাননাকর ও গুরুত্বহীন বলেছেন। তবে স্নেক ছদ্মনামের এক সৈন্য মত দিয়েছেন, নিদেন পক্ষে কোনো না কোনো বিষয়ে এখন সমঝোতায় পৌঁছানোর সময় এসেছে। খসড়া প্রস্তাবের সবচেয়ে বিতর্কিত বিষয় হল ডনবাস অঞ্চলের সম্পূর্ণ অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়া। গত এক মাসে ইউক্রেন রাশিয়ার কাছে আরও 450 বর্গ কিলোমিটার এলাকা হারিয়েছে। বর্তমানে কিয়েভ ডনবাসের মাত্র 15% ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে। স্নেক জানান, ওরা চাইলে নিয়ে যাক, শহর গ্রাম প্রায় ফাঁকা। আমরা মানুষের জন্য নই, শুধু মাটির জন্য লড়ছি, আর এতে মানুষ মরছে। ইউক্রেনের জেনারেল স্টাফের কর্মকর্তা অ্যান্ড্রি মন্তব্য করেছেন, ডনবাস ছেড়ে দেওয়া বেদনাদায়ক হলেও সামরিকভাবে তা ধরে রাখা হয়তো আর সম্ভব নয়। তবে এমন হলে তা সব ত্যাগ ও সংগ্রামকে শূন্যে পরিণত করবে এবং হাজারো প্রাণহানির অবমূল্যায়ন হবে। শান্তি প্রস্তাবের খসড়ায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে 6 লাখ সদস্যের সীমিত রাখার প্রস্তাব রয়েছে, যা আগের তুলনায় বড় হলেও বর্তমানে 8 লাখের বেশি সৈন্যধারী একটি বাহিনী বড় ধরনের কাটছাটের মুখোমুখি হবে। এক্ষেত্রে স্নেক মনে করেন, যুদ্ধ শেষে দেশ পুনর্গঠনের অনেক সৈন্যের প্রয়োজন হবে এবং নিরাপত্তা নিশ্চয়তা থাকলে অত বড় বাহিনী রাখার দরকার নেই। অ্যান্ড্রিও বলেন, মানুষ ক্লান্ত, পরিবারের কাছে ফিরতে চায়। তবে সুটসার এতে রাজি নন। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী পরাজয় থেকে রক্ষা করছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ন্যাটো সদস্যপদ পাওয়ার চিন্তা বাদ দিতে হবে ইউক্রেনকে। যদিও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে। ভবিষ্যৎ হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তার ইঙ্গিত দিলেও বিস্তারিত অস্পষ্ট। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এ বিষয়ে ইউক্রেনের বাহিনীর ড্রোন অপারেটর ইয়েভ হেন মনে করেন, নিরাপত্তার জন্য বিদেশি সৈন্য মোতায়েন করাই সবচেয়ে বড় নিশ্চয়তা। তবে অ্যান্ড্রি মনে করেন, এক্ষেত্রে শক্তিশালী সহায়তা দিতে পারবে না ইউরোপের দেশগুলো। আর সুটসার মনে করেন, মার্কিন কর্তৃপক্ষ যে নিরাপত্তা নিশ্চয়তার কথা বলছে সেটাও নির্ভরযোগ্য নয়। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি আসলে কতটা বেড়েছে? নিষেধাজ্ঞা কি সত্যি ব্যর্থ? আর কারা এই শক্তির পেছনের নীরব নায়ক? চলুন জানা যাক। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের ক্ষেপণাস্ত্র শক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেটিকে কোনো নিষেধাজ্ঞা দিয়ে আর থামানো যাবে না। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের সাম্প্রতিক বক্তব্য ঘিরে নতুন করে উঠছে নানা আলোচনা। তালাইনিক জানাচ্ছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ছে অবিরাম, আর এই বৃদ্ধির পেছনে আছে দেশীয় প্রযুক্তি, স্থানীয় গবেষণা, নিজের শক্তির ওপর নির্ভরশীলতা। তার ভাষায়, গত 45 বছর ধরে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ক্ষমতা অটুট থাকে, তবে তা সম্ভব হয়েছে নিজস্ব জ্ঞান ভিত্তিক উন্নয়নের কারণে। এই বক্তব্যে তিনি বিশেষভাবে স্মরণ করেন ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জনক হিসেবে পরিচিত শহীদ হাসান তেহরানি মোঘাদ্দামকে। তালাইনিক বলেন, মোঘাদ্দাম ও তার সহযোদ্ধারা যেভাবে ভিত্তি গড়ে দিয়েছিলেন, আজকের স্বনির্ভর ক্ষেপণাস্ত্র শিল্প তারই ফল। দেশের ক্ষেপণাস্ত্র খাতে আজ যে অগ্রগতি দেখা যাচ্ছে, তাতে শহীদদের অবদানই সবচেয়ে বড়। তার ভাষায়, যদি ইরানের এই খাত বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল হতো, তবে এত নিষেধাজ্ঞা টিকিয়ে রাখা যেত না। কিন্তু বাস্তবতা হচ্ছে, ক্ষেপণাস্ত্র শিল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো এখন দেশেই উন্নত হয়। ফলে বাইরের চাপ বা বিধিনিষেধের বাস্তব প্রস্তাব আর খুব একটা নেই। মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে ইরানের সামরিক সক্ষমতা। তেহরান বারবার বলছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কিন্তু প্রয়োজন হলে আঘাত হানার সক্ষমতা তারা রাখে, আর সেই সক্ষমতার কেন্দ্রে আছে এই ক্ষেপণাস্ত্র শক্তি। তালাইনিকের বক্তব্য আরও একবার স্পষ্ট করেছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শুধুই সামরিক সম্পদ হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তার স্তম্ভ হিসেবে দেখে। তাই নিষেধাজ্ঞা যতই চাপানো হোক, এই খাতে উন্নয়ন থেমে থাকবে না। মেহের নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন আর কেবল মাত্রা বজায় রাখছে না, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে আগের চেয়ে আরও দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এসবের কেন্দ্রে রয়েছে দেশীয়করণ, গবেষণা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাষ্ট্রীয় তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে। আর তালাইনিকের উদ্ধৃতিতে আবারও উঠে এসেছে সেই বার্তা, দেশীয় প্রযুক্তির উপর দাঁড়িয়ে থাকা এই শিল্পকে নিষেধাজ্ঞা থামাতে পারবে না।
বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। মাঠের পরিস্থিতি বলছে ইরানের কৌশল এখন স্বনির্ভরতার পথে আরো গভীরভাবে এগোতে চায়। আর রাজধানী তেহরান থেকে যে বার্তা এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে তা হলো ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শুধু টিকে নেই, বরং আরো বিস্তৃত। এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গন তাকিয়ে আছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। এই অগ্রগতি আঞ্চলিক ভারসাম্যে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ার পরিকল্পনা কেন হঠাৎ জার্মানির এজেন্ডায় চলে এসেছে? রাশিয়ার সম্ভাব্য হুমকি কি এত বড় যে জার্মানি নতুন কৌশলে সশস্ত্র বাহিনী পুনর্গঠন করছে? আর মার্কিন পররাষ্ট্রনীতির পরিবর্তন কি এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে? এসব প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক মহলে, কারণ সম্প্রতি জার্মান চ্যান্সেলরের বক্তব্যে তোলপাড় গোটা বিশ্ব। চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ ঘোষণা দেন জার্মানির সেনাবাহিনী হবে ইউরোপের সবচেয়ে শক্তিশালী, কিন্তু বহু বছরের অবহেলা এই লক্ষ্য অর্জনকে কঠিন করেছে। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী 2035 সালের মধ্যে সৈন্য সংখ্যা বৃদ্ধি পাবে 1,80,000 থেকে 2,60,000-এর সঙ্গে আরও 2 লাখ রিজার্ভ বাহিনী যুক্ত হবে। শুরুর দিকে নিয়োগ হবে স্বেচ্ছাসেবী। মাসিক বেতন শুরু হবে 2600 ইউরো, বর্তমানের চেয়ে 450 ইউরো বেশি। তবে নির্ধারিত কোটা পূরণ না হলে সরকার বাধ্যতামূলক ডাকে যেতে পারবে। 2026 থেকে 18 বছর বয়সী প্রতিটি তরুণ তরুণীদের কাছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ জানতে প্রশ্নপত্র পাঠানো হবে। পুরুষদের জন্য এটি বাধ্যতামূলক। 2027 থেকে 18 বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা চালু হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের কেন্দ্রে অবস্থান এবং সামরিক পুনর্গঠন জার্মানিকে মহাদেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেবে। চ্যাথাম হাউসের ফেলো মিন্না অলান্ডার বলেন, নতুন সেনা সংখ্যা ইউরোপের জন্য শক্তিশালী বার্তা, যদিও বাস্তব ফলাফল দেখা যাবে 2030-এর পর। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জার্মানির পদক্ষেপ ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল কাস্টেইন ব্রয়ার সতর্ক করেছেন, ন্যাটোকে আগামী 4 বছরের মধ্যে সম্ভাব্য রুশ হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্ভাব্য হামলা হতে পারে 2029 সালের দিকে। জার্মানি কি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে পারবে? রাশিয়ার হুমকি কি বাস্তব নাকি সম্ভাবনার ছায়া? উত্তর মিলছে প্রতিটি ঘাঁটি, প্রতিটি নতুন সৈন্য, প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। ইউরোপের নিরাপত্তা এখন জার্মানির হাতে। কেন থামছে না ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা? শান্তি নাকি সর্বনাশের পথে যাচ্ছে ইউক্রেন? রাজধানী কিয়েভকেই কেন টার্গেট করল রাশিয়া? এক রাতেই ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে কমপক্ষে 460টি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই ঝরে পড়ে 6টি প্রাণ। আহতের তালিকায় যোগ হয় আরও 13 জন ইউক্রেনীয় নাগরিক। প্রশ্ন হলো, রাশিয়া বারবার কেন ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোতেই হামলা চালাচ্ছে? রাশিয়ার সামরিক বাহিনীর নতুন এই হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, 25 নভেম্বর ভোর পর্যন্ত প্রায় 460টি ড্রোন ছোড়ে রাশিয়া, যার মাঝে বেশ কয়েকটি মলদোভা ও রোমানিয়ায় আছড়ে পড়ে। রাশিয়ার এই হামলা প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে জেলেনস্কি বলেন, আমাদের অংশীদারদের ভুলে গেলে চলবে না যে শত্রুর বিরুদ্ধে জীবন বাঁচানো এখন গুরুত্বপূর্ণ। তাই আমাদের এখন বেশি বেশি অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এদিকে একই রাতে ইউক্রেনকে লক্ষ্য করে 22টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যার মাঝে বেশ কয়েকটি কিয়েভে আঘাত হেনেছে। জেলেনস্কির দাবি, এই হামলায় এখন পর্যন্ত অন্তত 6 জন নিহত ও 13 জন আহত হয়েছেন। 25 নভেম্বর পৃথক এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার এমন হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের পার্লামেন্ট সদস্য কিরা রুদিক। এ সম্পর্কে তিনি বলেন, শুনেছি কিয়েভের উপর রাশিয়ার হামলা হয়েছে, তাই আমরা জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রে রাত কাটিয়েছি। এটি হলো শান্তি আলোচনার প্রতি রাশিয়ার প্রতিক্রিয়া। কিয়েভে রাশিয়ার এই হামলায় মূল টার্গেট কি ছিল? ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এ প্রসঙ্গে জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে
কিয়েভের কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির ব্যাঘাত ঘটেছে। এছাড়াও একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনাও ঘটেছে। যুদ্ধবিরতিতে কি যাবে রাশিয়া? বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়ার কাছে দখলকৃত অঞ্চল না ছাড়া পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যাবে না মস্কো। তবে এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইউক্রেনের বিভিন্ন শহরের বুকে। প্রশ্ন জাগে, কেন বারবার টার্গেট হচ্ছে ইউক্রেনের ঘরবাড়ি? এ কেমন যুদ্ধ যেখানে শত্রু শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও? আর কতদিনে লাগবে থামতে এই মরণ খেলা? 15 নভেম্বর ভোররাত রুশ বাহিনী নিক্ষেপ করে একের পর এক শাহেদ ড্রোন ও কিনজাল ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য একটাই, ইউক্রেনের প্রাণকেন্দ্র কিয়েভ। মাত্র কয়েক মিনিটেই শহর জুড়ে আগুন, ধোঁয়া আর আতঙ্ক। কিয়েভের পেচেরস্কি এলাকায় একের পর এক বহুতল ভবনে বিস্ফোরণ। একটি 22 তলা ভবনের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ডনিপ্রোভস্কি জেলাতেও আগুনে পুড়ে যায় 9 তলা একটি আবাসিক ভবন। 2 জন নিহত, এর মধ্যে এক বৃদ্ধা, বয়স 86। সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে জানা যায়, রাত 1টা নাগাদ প্রথম বিস্ফোরণ শোনা যায়। এরপর ঘণ্টাব্যাপী আকাশ জুড়ে বিস্ফোরণের প্রতিধ্বনি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে দেয়, ব্যালিস্টিক মিসাইল আকাশে ঘুরছে, সবাই নিরাপদ স্থানে আশ্রয় নিন। এদিকে ভোরের আলো ফোটার আগেই শহর জুড়ে দ্বিতীয় দফায় হামলা। সোভিয়াটোশিনস্কি জেলাতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে অসংখ্য মানুষ, যেখানে নিহত অন্তত 4, আহত আরও 3 জন। কেবল রাজধানী নয়, রাশিয়ার এই ম্যাস অ্যাটাক আঘাত হানে ইউক্রেনের ওদেসা, খার্কিভ, ডনিপ্রো ও চেরনিভিভ অঞ্চলেও। বিলাতস্কোভ শহরে 4টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এক কিশোর মাত্র 14 বছরের গুরুতর আহত। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একসঙ্গে 40,000 মানুষ কিয়েভ অঞ্চলে, 20,000 ওদেসায়, 13,000 মানুষ চেরনিভে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কঠিন শীতের আগমনে এই অবস্থা যেন এক অমানবিক শাস্তি। বিশ্লেষকরা বলছেন, এই নিরবিচ্ছিন্ন হামলার পেছনে শুধু সামরিক উদ্দেশ্য নয়, একটি রাজনৈতিক চাপও কাজ করছে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শান্তি চুক্তি গ্রহণের তাগাদা দিচ্ছে, যা অনেকেই রাশিয়ার পক্ষে সুবিধাজনক বলে সমালোচিত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে সতর্ক করে জানিয়েছেন, আমাদের বুঝতে হবে রাশিয়া চাপ থামাবে না। এই সময়, এই সপ্তাহগুলোতে আমাদের আরও সতর্ক থাকতে হবে। যদি সত্যি যুদ্ধ শেষের পথে হয়, তাহলে আকাশে মিসাইল আর শহরে আগুন কেন? অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন ইউক্রেনে ভয়াবহ শীত আর বিদ্যুৎ উৎপাদনের জায়গাগুলো একের পর এক ধ্বংস হচ্ছে। হয়তো সেই কারণে ইউক্রেন এখন শুধু যুদ্ধ নয়, এক ভয়াবহ শীতকালীন সংকটের দোরগোড়ায়। আকাশে রাশিয়ার ড্রোন, জমিনে ধোঁয়া আর ধ্বংসস্তূপ। তবু থেমে নেই ইউক্রেনের লড়াই, যদিও তারা ক্লান্ত। যুদ্ধের এই আগুন শুধু শহর পোড়াচ্ছে না, মানবতার মুখেও ছাই ছিটাচ্ছে প্রতিদিন। তবু প্রশ্ন রয়ে যায়, আর কত ঘর ভস্ম হবে, আর কত শিশু হারাবে তার মাকে? তারপরই কি আসবে শান্তি?